ভারতের আবারও অভিযোগ, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের আলোচনা তুলেছেন। এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন। ভারত মিথ্যা ছড়ায় এরকম কথাও তিনি বলেছেন। বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আবারও প্রফেসর ইউনূস তুলেছেন। এর আগে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন। বঙ্গোপসাগরের মালিকানা আমাদের এই কথা বলে এক ধরনের বিপাকে পড়েছিলেন। আবারও সেই অভিযোগ যে প্রফেসর ইউনূস এমন কথা বলেছেন। হিন্দুস্তান টাইমস তেমনটা দাবি করছে। বাস্তবতা আদতে কি প্রফেসর ইউনূস কি সত্যিই আমেরিকাতে গিয়ে আবারও সেভেন সিস্টার্স নিয়ে কথা বললেন? আবারও কি ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করলেন? যখন আমরা বাংলাদেশে দেখছি ইলিশ রপ্তানি হচ্ছে, পূঁজাতে ইলিশ যাচ্ছে, ইলিশ গেছে অলরেডি, এর আগেও এক ধাক্কা আমরা ইলিশ যেতে দেখলাম। প্রতিনিয়ত ভারত থেকে চাল আসছে, এটা আসছে, ওটা আসছে, সব কিছুই মোটামুটি মনে হচ্ছে যে একটু মানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা, নানাভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ভারত বিদ্বেষী অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে, যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম। এর মাঝে আবারও নতুন করে ভারত বিদ্বেষী অবস্থান কেন প্রফেসর ইউনূস আমেরিকাতে গিয়ে নেবেন কিংবা নিলেন, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। হিন্দুস্তান টাইমস কি বলার চেষ্টা করছে সেই রিপোর্টের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আমেরিকাতে গিয়ে আবারও ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছেন, এমন অভিযোগ করেছে হিন্দুস্তান টাইমস। সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, সেই তথ্যও তারা দিচ্ছে। আমরা নিশ্চিত নই যে এরকম আলোচনা করেছেন কিনা তারা, কারণ বাংলাদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের খবর আমরা দেখিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুনেছি যে সেখানে ভারত ব্যাপারে নানা রকমের কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, সেটা জাতিসংঘ অধিবেশনে নয়। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে যে ভারতের সঙ্গে সমস্যা, মিথ্যা ছড়ায় তারা, ইউনূসের মুখে সেভেন সিস্টার্স। সেখানেই তারা বলছে যে ভারতের সঙ্গে বর্তমানে সমস্যা আছে বাংলাদেশের, অকপটে মেনে নিলেন মোহাম্মদ ইউনূস। একটা অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অভিযোগ করেন, ভারতের থেকে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার প্রচার চালানো হচ্ছে, মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এদিকে তিনি মিনি সার্ক গঠনের বা সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে মতামত দিয়েছেন। ফের ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে ল্যান্ডল কর্ড আখ্যা দিয়েছেন তিনি, অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন। তবে এই ইস্যুতে তার সুর কিছুটা নরম মনে হয়েছে, অর্থাৎ সেভেন সিস্টার্স ইস্যুতে আগে যে তীব্র সুর দেখা গিয়েছিল সেই সুর কিছুটা নরম হয়েছে, এমনটা হিন্দুস্তান টাইমস বলছে। এর আগে তিনি চীনে বসে বলেছিলেন বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্জিয়ান। এবার তিনি মিলেমিশে সাগর ভাগ করে নেয়ার কথা বললেন। ইউনূস বললেন, বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে আবদ্ধ, কিন্তু এটা কেন হবে? আমরা আমাদের প্রতিবেশীদের দিকে কেন তাকাবো না? যেন নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স এরকম কথা বলেছেন তিনি। তাদের কাছে সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই, ওটা ল্যান্ডল কর্ড অঞ্চল, বঙ্গোপসাগর এখানেই আছে। আমরা সবাই ভাগ করে নিতে পারি বঙ্গোপসাগর, তাহলে তারা বাকি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে, আমরা দুই পক্ষই লাভবান হব। বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারবেন আপনারা, আমরা গিয়ে আপনাদের ওখানে বিনিয়োগ করতে পারবো। এটাই একদা সার্কের মূল ধারণা ছিল। এরপর ইউনূস বলেছেন, সার্ক সক্রিয় না হলেও আমরা মিনি সার্ক গঠন করতে পারি। মিনি সার্কটা কি ভারতকে বাদ দিয়ে গঠনের প্রক্রিয়া ভাবছেন কিনা, সেটাও একটা মাথা ব্যথার কারণ ভারতের। শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি করতে পারি, সেখানে রাজনীতি আনার দরকার নেই, তাহলে আমরা সবাই লাভবান হব। আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা পড়ুয়াদের বিপ্লবকে ভালো চোখে দেখেনি, অর্থাৎ জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবকে ভারত ভালো চোখে দেখেনি, এই কথা প্রফেসর ইউনূস বলেছেন। এই সমস্যা তৈরি করা হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা তিনি বলছেন। এই কারণে আমাদের দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।
উত্তেজনার কথা কেন বলছেন? উত্তেজনা কেন থাকবে? উত্তেজনা তো যুদ্ধাবস্থার মধ্যে থাকে, উত্তেজনা থাকার তো কথা নয়। ওপার থেকে অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, দাবি করা হচ্ছে আমাদের এখানে ইসলামপন্থী আন্দোলন হয়েছে। মানে বাংলাদেশে গত জুলাই আগস্ট বিপ্লবটাকে ইসলামপন্থী আন্দোলন কিংবা ইসলামী টেরোরিস্টদের আন্দোলন এই দাবি করা হচ্ছে ভারত থেকে, সেই অভিযোগটা প্রফেসর ইউনূস করেছেন। এর মাঝে আবার তিনি দাবি করেছেন সার্কের দেশগুলোর মধ্যে যেন ভিসা ছাড়াই নাগরিকদের যাতায়াত করতে দেয়া হয়। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিককালে ভারতে খুবই কড়াকড়ি শুরু হয়েছে। এই আবহে পাচারকারী থেকে অবৈধ অভিবাসীদের ধরছে ভারতীয় পুলিশ বা বিএসএফ। এই সবের মাঝে ইউনূস বলেন, আমি চাই সার্ক পুনরুজ্জীবিত হোক। ইউরোপিয়ান ইউনিয়নের ধাঁচে গঠন করা হয়েছিল এই সার্ককে, তবে আমাদের এক প্রতিবেশীর এই গঠনতন্ত্র ভালো লাগেনি। অর্থাৎ ভারতের কথা এখানেও সরাসরি তিনি বলছেন যে সার্কের ব্যাপারে ভারতের অনীহা রয়েছে। তাই সার্ক মৃত সংগঠনে পরিণত হয়ে গিয়েছে। ভাবুন যদি আমাদের সার্কের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মতো হতো, আমরা পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারতাম, এক দেশের মানুষ অন্য দেশে বসবাস করতে পারত, সেখানে ব্যবসা করতেও পারত। এটা কি দুর্দান্ত আইডিয়া ছিল। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে অন অ্যারাইভেল ভিসা হয়েছে, হয়তো এই সরকার কিছুদিন স্টে করলে এরকমটাও হতে পারে যে পাকিস্তানে যেতে আমাদের কোনো ভিসা লাগবে না, পাকিস্তানিদের আসতে বাংলাদেশে কোনো ভিসা লাগবে না, এরকমটা হতে পারে। সার্কের দুইটা দেশে আমাদের অন অ্যারাইভাল ভিসা চালু রয়েছে, কিন্তু তিনি বলছেন যে সার্কের এই অঞ্চলের মধ্যে যে ব্যাপারটা, যদি পাসপোর্ট থাকলেই যাওয়া আসা করা যেত, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যেমন সব দেশে সবাই যেতে পারে, তাদের আলাদা করে ভিসা লাগে না, পাসপোর্ট থাকলেই যেতে পারে, সেরকমটা যদি হতে পারতো তাহলে আমাদের আঞ্চলিক উন্নয়ন আরও বেশি হতো। এটা ভালো কথা, এটা খুবই পজিটিভ কথা। কিন্তু ওই যে ভারতের বিরুদ্ধে যে কথা, ভারত অপপ্রচার চালাচ্ছে, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত এই জুলাই আন্দোলনকে ইসলামী বিপ্লব বলছে, এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন, এই অভিযোগ হিন্দুস্তান টাইমস করছে। এবং তারা বলছে যে সেভেন সিস্টার্সকে নিয়ে, বঙ্গোপসাগরকে নিয়ে আবারও তার মাথা ব্যথা শুরু হয়েছে, এই অভিযোগ তিনি তারা করছেন। এবং এটাও বলছেন যে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে এবং বঙ্গোপসাগর নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, যে মন্তব্যে ভারত তেলে বেগুনে জ্বলে উঠেছিল, সেখান থেকে প্রফেসর ইউনূসের সুর কিছুটা নরম হয়েছে। এখন মোদ্দা কথা হচ্ছে যে হিন্দুস্তান টাইমস অভিযোগ যেটা করছে সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না। সত্য না হলেই ভালো হয়, কারণ ভারতের সঙ্গে ভারতকে আপনি ইলিশ পাঠাবেন, শেখ হাসিনা যে কাজটা করতো ভালো, সে ভারতে ইলিশ পাঠাতো, সেটাকে সমালোচনা করবেন, আবার নিজেও ইলিশ পাঠাবেন, ভারত থেকে খাদ্য আমদানি করতে বাধ্য হবেন। ভারত আপনার চারপাশে অবস্থান করছে, বঙ্গোপসাগর একদিকে, বাকি তিন দিকে ভারত। অর্থাৎ বাংলাদেশ থেকে বেরোনোর একমাত্র ওয়ে হচ্ছে বঙ্গোপসাগর। বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য যে কোনো দেশে বিমানে যেতে হলে ভারতকে ক্রস করে যেতে হয়। সেই ভারতের আকাশসীমা যদি ভারত বন্ধ করে দেয়, তাহলে আমাদেরকে এখানে বিদেশের সঙ্গে, পৃথিবীর সব দেশের সঙ্গে যোগাযোগ যখন বন্ধ হয়ে যাবে, সেরকম একটা প্রতিবেশীর সঙ্গে কোনোভাবেই সম্পর্কের অবনতি ঘটানো, সেটা বোকামির পরিচয়। এবং সেটা রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে বুঝতে পারছে, সরকারও হয়তো বুঝতে পারছে। সরকারের আগের অবস্থান থেকে সরকার অনেক সরে এসেছে, এখন ইলিশ দিচ্ছে, এটা আমদানি করছে, ওটা আমদানি করছে, এই কথা বলছে, ওই কথা বলছে। ভারতে আমাদের দূতাবাস থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারত বিরোধী কোনো রকমের কোনো সিদ্ধান্ত কখনো নেবে না। তার আস্তে আস্তে সরকার বুঝতে শিখছে যে ভারত বিদ্বেষ এটা একটা রাজনীতি, এবং সেই রাজনীতিটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিদের মূলত কৌশল, যে কৌশলে আঞ্চলিক নিরাপত্তা যেমন রক্ষা করা সম্ভব নয়, আঞ্চলিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ সেটাও বজায় রাখা সম্ভব নয়। এটার মাধ্যমে একটা গোলযোগ তৈরি করা, একটা অলিখিত যুদ্ধের ডাক দেয়া, যেটার সামর্থ্য আদৌ আমাদের নেই, সেই সামর্থ্যের বাইরে চিন্তা করা। এই আলোচনাগুলো যখন হচ্ছে, তখন আমরা দেখলাম জামাতের নায়েবে আমির আমেরিকাতে
মানে আবারও ভারত বিদ্বেষী কথা বললেন ভারতের সঙ্গে একটা যুদ্ধের মানে কল্পনা করলেন তিনি, যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে 50 লক্ষ আমাদের যুবক সেই যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করবে। 50 লক্ষের 25 লক্ষ গেরিলা বাহিনী হবে, আর 25 লক্ষ বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যারা ভারতকে একেবারে নাস্তানাবুদ করে দিবে এবং আমাদের বিজয় অর্জন করবে। ভারতের সঙ্গে যুদ্ধ করা, সেটাকে মানে মুক্তিযুদ্ধ করা, এবং মুক্তিযোদ্ধা 50 লক্ষ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করবে, এই ধরনের বাজে এবং উত্তেজনা ছড়ানো মন্তব্য করে আবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলেন বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে খুব একটা ভালো মেসেজ আমরা পাচ্ছি না, যে মেসেজটা আমাদের খুব দরকার। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।